অধ্যায় ৩ র এর গঠন প্রক্রিয়া দ্য কামিং অফ র তার ছদ্মবেশী রূপের প্রতিবিম্ব লুকিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল, কিন্তু ১৯৬৯ সালে যখন কংগ্রেস ভেঙে যায় তখন সরকারের পূর্ববর্তী সদস্যদের রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটায়। তারা সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলা আরম্ভ করেন। ইলাস্ট্রেটেড উইকলি অফ ইন্ডিয়ার জুলাই সংখ্যায় বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে উল্লেখ করা হয় যে ভারতীয় প্রচারমাধ্যমসমূহ ভারতের গুপ্ত সংস্থার অস্তিত্ব সম্পর্কে সম্যক অবগত আছে। এরপর বিশেষ সংবাদ সংগ্রহ ও ছাপার জন্য প্রচার মাধ্যমে তীব্র আলোড়ন ও চিৎকার চেঁচামেচি সৃষ্টি হয় এবং বিভিন্ন সংবাদপত্রে একটির পর একটি গল্প ছাপাতে থাকে। ঠিক তখনই এর প্রধান হিসেবে কাওয়ের নাম উচ্চারিত হতে শোনা যায়। গঠনে কাও ও শঙ্কর নায়ারের মিলিত প্রচেষ্টা। কে উইথ শঙ্করন নায়ার বিল্ড এর প্রধান পদটির জন্য উপযুক্ত ব্যক্তি খুঁজে পাওয়া ছিল একটি অত্যন্ত কঠিন কাজ, কারণ অভিজ্ঞতা ও গুপ্তচরবৃত্তির বিশেষ নৈপুণ্যে পারদর্শী খুব কম লোকই শনাক্ত করা সম্ভব ছিল। অবশেষে সকলে কাওয়ের দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ করেন এবং ভারতীয় সরকারও তার থেকে অভিজ্ঞ ও উপযুক্ত কোনো ব্যক্তির সন্ধান না পেয়ে তাকে নিয়োগ দান করেন। রামেশ্বরনাথ কাও আইবিতে তার কার্যকালে গুপ্তচরবৃত্তি ও গোয়েন্দা জগতে একজন উপযুক্ত ব্যক্তিরূপে সকলের নজর কাড়তে সমর্থ হন, যিনি নেহরুর সময় ৬০ দশকের মাঝামাঝি মাঠ পর্যায়ে কর্মরত ছিলেন। তখন ১৯৬০ সালের ১ জুলাই ঘানা সদ্য স্বাধীনতা লাভ করে। ভারতীয় প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে প্রেসিডেন্ট নকরুমা ঘানায় বৈদেশিক গোয়েন্দা সংস্থা গঠনের জন্য ভারতের সাহায্য লাভের আশা প্রকাশ করেন। নেহরু এ প্রস্তাবে তৎক্ষণাৎ রাজি হয়ে যান এবং এর পরপরই দুজন কর্মকর্তা যথাক্রমে RN কাও এবং কে শঙ্কর নায়ারকে প্রসেনে বা ডেপুটেশনে ঘানায় পাঠানো হয়। এই ভদ্রলোকই পরবর্তী বছরগুলোতে এলোমেলো অবস্থা থেকে ঘানার গুপ্ত সংস্থার সাংগঠনিক কাঠামো গড়ে তোলেন। তাদের কঠিন পরিশ্রমের ফলশ্রুতিতে শূন্য অবস্থা থেকে ঘানার গুপ্ত সংস্থা একটি অবয়ব লাভে সক্ষম হয়। কাও এর অবকাঠামো রূপায়ণ করেন ও ভিত্তি স্থাপনের পর নায়ার তার ক্রমাগত প্রচেষ্টায় ঘানা গুপ্তচর সংস্থা সচল করে তুলতে সক্ষম হন। তাদের ঘানায় অর্জিত সুনাম ও অতীতের মাঠ পর্যায়ের দক্ষতা তাদের একটি সম্মানজনক অবস্থানে পৌঁছতে সাহায্য করে। ৮ বছরে অর্থাৎ ঘানার কাজ করার পর তাদের যথারীতি মন্ত্রিপরিষদ সচিবালয়ের আওতাধীন RNW-তে দায়িত্বশীল আসনে নিয়োগ করা হয়। অবশেষে ১৯৬৮ সালের ২১শে সেপ্টেম্বর RNW গঠনের চূড়ান্ত আদেশ প্রদান করা হয়। বড় কোনো হইচই ছাড়াই কাও ও নায়ার সহ আরও ২৫০ জন কর্মকর্তা ও কর্মচারী আইবি থেকে এর ছায়ায় বদলি হয়ে আসেন। তাৎক্ষণিকভাবে এর কার্যালয় এবং আনুষঙ্গিক স্থাপনার জন্য স্থান সংকুলন প্রাথমিক অসুবিধার সৃষ্টি করে এবং রাজধানী নয়াদিল্লি ততদিনে অসংখ্য অফিস আদালতের ভারে নিমগ্ন প্রায়। তাই শুরুতে কেন্দ্রীয় সচিবালয়ের উত্তর ব্লকে এর কার্যক্রম শুরু করতে হয় এবং দক্ষিণ ব্লকের তথাকথিত স্পেশাল উইংয়ে কাও তার নিজস্ব অফিস স্থাপন করেন। অতপর অবকাঠামো অপরিবর্তিত রেখে কিছু সংস্কার সাধন করা হয় এবং পৃথক আরেকটি ক্যাডার গঠনের পরিকল্পনা নেওয়া হয়। গোয়েন্দা কার্যক্রমের শুরুতে ভারতের প্রাথমিক মাথাব্যথা পাকিস্তান ও চীন সংক্রান্ত ডেস্কের পুনর্গঠন ও উন্নয়ন সাধন জরুরি হয়ে দাঁড়ায়। রাও ও সিং কমিশন ১৯৬৫-র ব্যর্থতার জন্য সংগৃহীত গোয়েন্দা তথ্য এবং এর গবেষণা ও পর্যালোচনার মধ্যে দুস্তর ব্যবধানকে দায়ী বলে মত প্রকাশ করেন। শঙ্কর নায়ার, যিনি পূর্বে আইবিতে পাকিস্তান ডেস্কে কর্মরত ছিলেন, তিনি এই সব ব্যবধান চিহ্নিত করতে ও তা সমাধান দিতে সক্ষম হন। পূর্বের চিন্তাধারা অনুযায়ী আইবি থেকে লোক নিয়োগ স্থগিত করে তৎপরিবর্তে বিভিন্ন সংস্থা ও বিশেষ পেশায় দক্ষ লোকদের বিশেষ কাজের জন্য বাছাই করা হয়। এই পদক্ষেপ পরবর্তীকালে ব্যাপক বিদ্বেষ ও রেষারেষির জন্ম দেয়, কারণ অন্য সংস্থা ও বিশেষ পেশায় দক্ষ ব্যক্তিত্বের গোয়েন্দা পেশায় আদৌ প্রয়োজন আছে কিনা এই নিয়ে নানাজন প্রশ্ন উত্থাপন করেন। ১৯৬৮ সালে তার প্রাথমিক স্তরে দুটি সংস্থার সাথে তীব্র প্রতিযোগিতায় লিপ্ত হতে বাধ্য হয়েছিল। এই দুটো সংস্থা ছিল ব্রিগেডিয়ার ভদ্র পরিচালিত সেনা গোয়েন্দা পরিদপ্তর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, বিশেষ করে ভারতীয় বৈদেশিক সার্ভিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। ১৯৬৯ সালে যখন কংগ্রেস ভেঙে যায় তখন সরকারের পূর্ববর্তী সদস্যদের রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটায় তারা সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলা আরম্ভ করেন। এর কার্যক্রম দিন দিন সম্প্রসারিত হতে থাকে। ১৯৬৯ সালে ২৫০ জন কর্মকর্তা ও কর্মচারী সহ এর বার্ষিক বাজেট ছিল ২ কোটি রুপি, তবে অল্প সময় এর বরাদ্দ ১০ কোটিতে উন্নতি হয়। যদিও এই খসড়া হিসেব আনুমানিক, আসল হিসেব জাতীয় নিরাপত্তার স্বার্থে কখনোই প্রকাশ করা হবে না এবং লোকবল বেড়ে ৭,০০০-এ বৃদ্ধি পায়। ভারত সে সময় প্রতি বছর মাথাপিছু মাত্র ২০ পয়সা বৈদেশিক গুপ্তবৃত্তির জন্য খরচ করে। এর প্রধানকে ক্রমান্বয়ে আরও অধিক অর্থনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করে সচিব পদমর্যাদায় উন্নীত করা হয় এবং তিনি তার সকল কাজের জন্য সরাসরি একমাত্র প্রধানমন্ত্রীর নিকট দায়বদ্ধ থাকেন। এই দৃঢ় পদক্ষেপের ফলে আমলাতান্ত্রিক লালফিতের বেড়াজাল ছিন্ন করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ সহজতর হয় এবং সংস্থায় সাংগঠনিক সাবলীলতা ফিরে আসে।
প্রাথমিক পর্যায়ে শুধু গোয়েন্দা তথ্য সংগ্রহকারী সংস্থা হিসেবে রয়ের নীতিমালা প্রণয়ন করা হয়েছিল, তবে পরে পররাষ্ট্রনীতির আওতায় পরিচালিত আরেকটি বিশেষ অপারেশন শাখার প্রয়োজন হয়ে পড়ে। এই পরিকল্পনা ভবিষ্যতে অত্যন্ত কার্যকর ফল লাভে সক্ষম হয়। বাংলাদেশ ও সিকিম অপারেশন এক্ষেত্রে উল্লেখযোগ্য দৃষ্টান্ত। অপারেশনাল শাখা, দ্য অপারেশনাল আর্ম। ভারতীয় বৈদেশিক গোয়েন্দা সংস্থায় স্পেশাল অপারেশন ব্রাঞ্চের বিশেষ অপারেশনাল শাখা গোয়েন্দা জগতে কোনো নতুন সংযোজন নয়। এরকম একই ধরনের শাখা সিআইএ, কেজিবি ও ব্রিটিশ গোয়েন্দা বাহিনী এসআইএস বা সিক্রেট ইন্টেলিজেন্স সার্ভিসেও রয়েছে। এই ধরনের অপারেশনাল শাখা সময় সময় যখন প্রয়োজন হয় তখন ব্যাপক গোয়েন্দা নীতিমালা প্রণয়নে বিশেষ কাজে ব্যবহৃত হয়। যদিও র ও অন্যান্য গোয়েন্দা সংস্থা সাধারণত প্রচলিত নিয়মতান্ত্রিক গুপ্তচর ভিত্তিতে নিয়োজিত থাকার চেষ্টা করে, কিন্তু অনিবার্য অবস্থার পরিপ্রেক্ষিতে অপ্রচলিত ধারার প্রয়োজন দেখা দিতে পারে, যা ক্ষেত্রবিশেষে অত্যন্ত ব্যয়বহুল হয়ে ওঠে এবং এরকম কোনো ক্ষেত্রে অপারেশন সফল নাও হতে পারে। এখানে কিছুদিন পূর্বে সিআইএ পরিচালিত জিম্মি উদ্ধারের ইরানে মার্কিন দূতাবাসে আটক জিম্মি উদ্ধার প্রচেষ্টার ব্যর্থতা বিশেষভাবে উল্লেখ করা যায়। কিন্তু সবসময় এটা ভাবা ঠিক নয় যে বিশেষ অপারেশন সম্পূর্ণ অপারেশনের সাফল্য ব্যর্থতার নিয়ামক। ইরানের জিম্মি উদ্ধারের অপারেশনাল ব্যর্থতা সিআইএর ইরানে সম্পৃক্ততার পুরোপুরি ইতি ঘটায়নি এবং বাংলাদেশ অপারেশনেও এরকম অনেক ঘটনা ঘটেছে। আবার অনেক বিশেষ অপারেশনে ব্যাপক ঝুঁকি বা বিপদের সম্ভাবনা থাকে না, বিশেষ করে যেখানে প্রথাগত কূটনৈতিক দিনদরবার সম্ভব নয়, সেখানে সাধারণত বিভিন্ন সরকারের সাথে বিশেষ ব্যবস্থায় সম্মত হতে হয়। মাঝে মাঝে সে দেশের স্থানীয় গোয়েন্দা সংস্থাকে পর্যন্ত এ ধরনের কাজে সাহায্যের আহ্বান জানানো হয়ে থাকে। এরকম একটি উল্লেখযোগ্য ঘটনা ছিল মোসাদ আয়ান ও মোরারজি দেশাইয়ের মধ্যে নয়াদিল্লিতে আয়োজিত এক গোপন বৈঠক, যার মাধ্যমে একটি বিশেষ অপারেশনে বিদেশি গোয়েন্দা বাহিনীর সাহায্য নেওয়া হয়েছিল। তখন ইসরায়েলের সাথে ভারতের কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না। অনুবাদক গ রয়ের উদ্দেশ্য লক্ষ্যসমূহ RAW অবজেক্টিভস। ব্যাপক অর্থে রয়ের উদ্দেশ্য লক্ষ্যসমূহ নিম্নলিখিত নীতিমালার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। ১. পার্শ্ববর্তী সকল দেশের রাজনৈতিক ও মানসিক ঘটনাবলী ও অবস্থান ভারতের জাতীয় নিরাপত্তার সাথে সরাসরি জড়িত এবং ভারতীয় পররাষ্ট্র নীতিতে তার প্রভাব অবশ্যম্ভাবী। দ্বিতীয়ত, আন্তর্জাতিক সমাজতন্ত্র ও সোভিয়েত ইউনিয়ন ও চীনের সমাজতান্ত্রিক মতভেদ সম্পর্কীয় ঘটনাবলীর উপর তীক্ষ্ণ নজর রাখবে, কারণ এই দুই পরাশক্তির ভারতীয় সমাজতান্ত্রিকতায় ও অন্যান্য দেশে সরাসরি সম্পৃক্ত হওয়ার সম্ভাবনা আছে। তৃতীয়ত, পাকিস্তানে বিপুল সমরোপকরণ সরবরাহ প্রধান বিবেচ্য বিষয়, বিশেষ করে ইউরোপীয় বিভিন্ন দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন থেকে অস্ত্র সংগ্রহ ভারতের জন্য বড় উদ্বেগের বিষয়। সর্বশেষ কিন্তু বিশেষ উদ্দেশ্য হল যে বিভিন্ন গোত্রের বিপুল সংখ্যক ভারতীয় পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে আসছেন, যারা ওইসব দেশে একটি জোরালো অবস্থানে আসীন এবং এসব প্রবাসী গোয়েন্দা তথ্য যোগাতে পারে। সুতরাং রয়ের উচিত এসব পরবাসী ভারতীয়দের সম্পর্কে বিশেষ দৃষ্টি রাখা। অত্যন্ত জটিল ও টেকনিক্যাল তথ্য বিভিন্ন সূত্র থেকে জড়ো করে ওগুলোর বিশ্লেষণ করার জন্য বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ ও উপযুক্ত বিশেষজ্ঞের প্রয়োজন হয়। তাই সংস্থার জন্য অত্যন্ত যত্ন নিরাপত্তার সাথে তথ্য সংগ্রহ বাছাই করে এজেন্ট নিয়োগ করতে হয়। সংস্থার ব্যাপ্তি বাড়ার সাথে সাথে একটি নিয়মিত ক্যাডারের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয়, যাদের সামনে দক্ষতা প্রকাশের মাধ্যমে উৎকর্ষ লাভের পথ খোলা থাকে ও পদোন্নতি প্রাপ্তি নিশ্চিত হয়। প্রাথমিক পর্যায়ে রয়ের সকলেই ছিল অন্যান্য সংস্থার ধারকৃত সদস্য, যাদের জন্য একসময় পে স্কেল ও পদবীর সাদৃশ্য রক্ষা করা জরুরি হয়ে দাঁড়ায়। পুলিশ বাহিনী থেকে আসা সদস্যদের পদোন্নতি ও জ্যেষ্ঠতার ক্ষেত্রে সুনির্দিষ্ট নিয়মরীতি থাকলেও অন্যান্য অনেক বাহিনী ও সংস্থার লোকজন নিয়ে তীব্র সমস্যা সৃষ্টি হয়। বিশেষ করে সশস্ত্র বাহিনীর পদোন্নতি ও আনুষঙ্গিক ব্যাপারগুলো ছিল অন্যদের থেকে একেবারেই আলাদা প্রকৃতির। আবার অনেকের ক্ষেত্রে তাদের পূর্বের সংস্থায় ফিরে না যাওয়া পর্যন্ত পদোন্নতির কোনো সম্ভাবনাই ছিল না। বেশ কয়েক বছর পর্যন্ত এসব সমস্যার কোনো সমাধান পাওয়া যায়নি। অতঃপর ১৯৭৫-এর শেষের দিকে একটি নিয়মিত ক্যাডার সার্ভিস গঠনের মাধ্যমে সংস্থাকে একটি সুষ্ঠু প্রশাসনিক ভিত্তি প্রদানের পরিকল্পনা নেওয়া হয়। এর উদ্দেশ্য ছিল অন্যান্য সংস্থা থেকে লোক নিয়োগের সমস্যা দূর করা, যারা ইতিমধ্যে অন্যান্য সংস্থা থেকে আসার কারণে একই কাজ করে ভিন্ন বেতন পাওয়ার হতাশায় নিমজ্জিত ছিলেন। তখন শোনা গিয়েছিল যে সরকার RAW এক্সিকিউটিভ ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এই সিদ্ধান্ত প্রয়োগ করার পূর্বেই জনতা পার্টি সরকার গঠন করে এবং অনুমোদন হিমাগরে স্থান লাভ করে। এরপর এই প্রস্তাব শুধু কল্পনাই রয়ে যায় এবং পূর্বাপর অন্যান্য সংস্থা থেকে অস্থায়ী ভিত্তিতে প্রেষণে এক্সিকিউটিভ নিয়োগ অব্যাহত রাখে। এটা অবশ্য এতটুকু আশ্চর্যের ব্যাপার যে গঠনের শুরুতে প্রধান এই প্রস্তাব নিজে উত্থাপন করেননি।